প্রতিষ্ঠানের সামনে কোনো রকম মিছিল করে নাই, কোনো রকম বিক্ষোভ করে নাই, কোনো রকম স্মারকলিপি কিন্তু প্রধানমন্ত্রীকে দেয়নি। কেননা তাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। তারা 3বার কিন্তু আবেদন করছে। 20 সালে তারা এই বকেয়া বেতন এবং মামলা করছে, 20 সালে বকেয়া বেতন আদায়ের জন্য, এবং তারা চাকরিতে স্থায়ীর জন্য কিন্তু তারা মামলা করছে। 1,32,16,00,000 টাকা তাদের ফান্ডে বরাদ্দ থাকা সত্ত্বেও তাদেরকে বেতন দেয়া হচ্ছে না। 21 মাসের বকেয়া বেতন। বাজেটের যে টাকাগুলো, সেই টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো কে হরণ করলো? আউটসোর্সিং কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের তাদের টাকা চেটে পুটে খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান ক্র্যাববিডি থেকে সবসময় উন্মোচন করে থাকি সত্য। ক্র্যাববিডি সবসময় সত্যের পক্ষে, সত্য যেখানে সেখানে ক্র্যাববিডি, ক্র্যাববিডি যেখানে সেখানেই অন্যায়ের প্রতিবাদ। আজকে সেরকমই একটা অন্যায়ের প্রতিবাদ নিয়ে আপনাদের সামনে হাজির ক্র্যাববিডি। আজকে কথা বলবো হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর নিয়ে। দেখুন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি? সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে, আমরা কি বুঝি যে সমাজের কল্যাণমূলক যত কাজ করবে বা সমাজসেবা অধিদপ্তর এই টাইপের, কিন্তু সেখানেই যখন অকল্যাণকর কাজ হয় তখন আসলে বিষয়টা কিভাবে মেনে নেওয়া যায়? আমরা মেনে নিতে পারি না। যদি যেখানে সমাজ কল্যাণ হবে, সমাজ সেবা হবে, সমাজের যে সেবা মূলক প্রতিষ্ঠান, সেখানে যদি অসেবা হয়ে থাকে তাহলে সেটা কিভাবে হয়? সেটা কি মেনে নেওয়া যায়? কখনোই না। দর্শক, সেরকমই আজকে একটা ঘটনা বলবো। এই ঘটনা ঘটে 2015 সালের ঘটনা। 2015 সালে এই সমাজসেবা অধিদপ্তরে, মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরে 58 জন জনবল নিয়োগ দেওয়া হয় 2015 সালে। কৃষ্ণা ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে আউটসোর্সিং এ 58 জন জনবল নিয়োগ দেওয়া হয়। এই হচ্ছে জনবল। তারপর থেকে তারা সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে এমএলএস এ নিয়োগ দেওয়া হয়। এমএলএস এ তারা কাজ করতে থাকে। তারা 2019 সাল পর্যন্ত হচ্ছে আপনার বেতন পায়। তারপর আর কোনো বেতন তারা পায় না। 21 মাসের বকেয়া বেতন তারা রেখে তারপর হচ্ছে তারা বকেয়া বেতনের জন্য নানান ভাবে অধিদপ্তরের কাছে যায়। তারা অনেক আবদার জানায়, কয়েকবার পত্র দেওয়ার পরেও তাদের অধিদপ্তর আমলে না নেয়। তারা হচ্ছে 2020 সালে একটা মামলা দায়ের করে। যাই হোক, সেই মামলার হিসাবে আমরা পরে আসি, সেই বিষয়ে পরে আলোচনা করব আসলে সেখানে কি হয়েছিল। আগে আমরা তাদের বকেয়া বেতন নিয়ে একটু কথা বলি। সরে আসুন, তারা 2019 সাল পর্যন্ত বেতন পায়। তারপর থেকে 21 মাস তারা আর কোনো বেতন পায় না। তারা যখন এই বেতনের জন্য নানানভাবে অধিদপ্তরের কাছে যায়, তারা তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করে কিন্তু তারা কোনো মিছিল, কোনো স্মারকলিপি কাউকে দেয় না। কেননা তাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। তারা প্রতিষ্ঠানকে এতটাই ভালোবাসে যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি তারা নষ্ট হতে দিচ্ছে না। তারপরও তারা হচ্ছে মানবতার জীবনযাপন করে প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করে। ঘটনা দেখুন, তাদের ওই অধিদপ্তর 2022 সালে তাদেরকে একটা অধিদপ্তর থেকে একটা চিঠি দেয়া হয়। আমার কাছে আজকে সব এই যে দেখুন, তাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু আমার হাতে আছে, স্ক্রিনে সব দেয়া আছে। তারপরে ডকুমেন্টস গুলো আমি হাতে রেখেছি যাতে আপনাদের কিন্তু তাই না। তো দেখুন, 2022 সালের মে মাসের 22 তারিখে তাদের ওই অধিদপ্তর থেকে, সমাজসেবা অধিদপ্তর থেকে তাদেরকে বেতন না দেওয়ার, বকেয়া বেতন না দেওয়ার জন্য তাদেরকে চিঠি প্রেরণ করা হয়। সেই চিঠিটা কি? আগে আসেন, স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। দেখুন, বিষয়টা কিন্তু কি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর আওতায় আউটসোর্সিং সেবায় 38 জন কর্মচারী বিগত 21 মাসের বকেয়া বেতন প্রাপ্তি ও মজুরি সংক্রান্ত সূত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 26 ডিসেম্বর 2021 তারিখের এবার হচ্ছে 2021 সালের 654 সংখ্যক পত্র। এবার এই যে 26 ডিসেম্বর 2021 সালের এই বিষয়টা আমি একটু পরে আপনাদের কাছে আসছি। আগে আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে কিন্তু স্ক্রিনে মার্ক করে দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে। আমি যে জাস্ট যেগুলো আপনাদেরকে বোঝার স্বার্থে আমি মার্ক করে দিয়েছি। দেখুন, কৃষ্ণা সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সাথে সমাজসেবা অধিদপ্তরের চুক্তির মেয়াদ হচ্ছে আপনার 15 সালে যেটা শুরু হয়, 30/8/2016 সালে কিন্তু সেটা শেষ হয়। শেষ হওয়ার পরে তারপর দেখুন এখানে তারা কিন্তু আবার 19 পর্যন্ত বেতন পান, আবার শুরু হয়। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট 2020 সালকে রুলস ডিসচার্জ হওয়ায় নভেম্বর 2019 কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসের নিকট সরবরাহকৃত 38 জন জনবলের বেতন ভাতা প্রদানের
সুযোগ না থাকায় কোনো বরাদ্দ করা হয় নাই, ফলে আবেদনকারী 38 জনকে বেতন প্রদানের আর কোনো সুযোগ নেই। তার মানে হচ্ছে তারা 2000 ওই যে কি বলে 19 সাল হতে তাদের আর কোনো বরাদ্দ দেওয়া হয় না, এই জন্য কোনো বরাদ্দ তাদের নেই। সুযোগ না থাকায় তাদেরকে বেতন বোনাস দেওয়া হয় না এবং বেতন বোনাস দেওয়ার সুযোগ মিলবে না সেই চিঠি কিন্তু তারা সুযোগ নেই, তারা জানিয়ে দিয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ জানানো হলো। এবার দেখুন নিচে আসেন, মার্ক করা আছে এই চিঠি থেকে সাইন করেছে মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, উপসচিব, পরিচালক প্রতিষ্ঠান ও পরিচালক প্রশাসন ও অর্থ, একজন উপসচিবের সিগনেচার করা। এটা হচ্ছে উপরে আসেন এই যে 2022 সালের 22 মে মাসের চিঠি। ওকে, তাহলে তারা অধিদপ্তর থেকে কর্মচারীদেরকে চিঠি দিয়ে দিয়েছে যে তারা এই প্রকল্পে মানে তাদের আউটসোর্সিং এ তাদের এই জনবলের 38 জনের কোনো বরাদ্দ না থাকায় তাদের আর কোনো বেতন ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। এবার আসলে আমি বলেছিলাম যে 2021 সালে একটা পরে আসি, কি লেখছে যে সূত্র, যে এখানে দেখুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 26 ডিসেম্বর 2021 তারিখের 654 সংখ্যক পত্র, মানে 26 ডিসেম্বর 2021 কি হয়েছিল। এবার আসুন এটা হচ্ছে সেই পত্র, আমি সেখানে আসি। আপনার হচ্ছে 5 সেপ্টেম্বর 2021 সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কে ওই মন্ত্রণালয় যে সকল মন্ত্রণালয় থেকে আউটসোর্সিং যে সকল কর্মচারী আছেন তারা কিন্তু বেতন ভাতা এই আবেদনের জন্য তারা আবেদন করেছিলেন। সেই আবেদনের ইতে আসেন, এই যে এখানে কি লেখা আছে মার্ক করা যেই লাইনটা আছে সেখানে দেখুন, বিষয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর আওতায় আউটসোর্সিং হিসাবে নিয়োগপ্রাপ্ত 38 জন কর্মচারীর বিগত 21 মাসের বকেয়া বেতন প্রাপ্তি ও মজুরি প্রদানের আবেদন। ওকে, তারপর আবার মার্ক করা আসেন নিচে সমাজসেবা অধিদপ্তর অধীনস্থ আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত 38 জন। তারপর কি বলে সমাজসেবা অধিদপ্তর বাজেট কোড কত 32,11,109 হতে নিয়মিতভাবে বরাদ্দ করা হয়। কোড নাম্বার এত থেকে নিয়মিতভাবে কিন্তু তাদের জন্য বরাদ্দ করা হয়। আমরা উক্ত বাজেট কোডের আলোকে বরাদ্দকৃত অর্থ হতে বেতন ভাতা পেয়ে থাকি। তারপর দেখেন নিচে মার্ক করে আসেন বিগত কি বলে নভেম্বর মাসের ওই যে 2019 সালের নভেম্বর মাস হতে হঠাৎ করে সমাজসেবা অধিদপ্তর সংশ্লিষ্ট কোড পর্যন্ত বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও আমাদের জন্য অর্থ সারকরণ বন্ধ করে দেয়া হয়। বিগত 21 মাস ধরে একটানা আমাদের বেতন বন্ধ থাকায় আমাদের জীবন দরিদ্রের চরম সীমানায় পৌঁছে যায়। তারপরে নিচে এসে দেখুন আমাদের বকেয়া বেতন প্রাপ্তির জন্য সমাজসেবা অধিদপ্তর আমাদের 38 জনের নামে ও অর্থ মন্ত্রণালয়ের কোড বরাদ্দ থাকা অবস্থায় অধিদপ্তর আমাদেরকে বেতন দেয় না। তারপরে দেখেন 3 নম্বরে কি আছে, নিচে আসেন মার্ক করা বেতনের জন্য আপনার নিকট 3 বার চিঠি দেয়। তার মানে হচ্ছে তারা বেতনের জন্য ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরে 3 বার তারা চিঠি দিয়েছে। তারপরেও বেতনের জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না। আমি কি বলেছিলাম, কোনো ব্যবস্থা কিন্তু হচ্ছে না। এর মধ্যে তারা কিন্তু এটাও লিখেছে, আমি যেটা বলেছিলাম যে আমরা আপনার অধীনস্থ কর্মচারী হয়ে যদি রাস্তায় নেমে মিছিল করি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেই, আপনার মন্ত্রণালয় ও অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তার মানে হচ্ছে তারা প্রতিষ্ঠানকে এতটাই ভালোবাসে, তারা প্রতিষ্ঠানের সামনে কোন রকম মিছিল করে নাই, কোন রকম বিক্ষোভ করে নাই, কোন রকম স্মারকলিপি কিন্তু প্রধানমন্ত্রীকে দেয়নি, কেননা তাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। তাহলে এবার দেখুন নিচে আসেন 4 নম্বরে কি লেখা আছে মার্ক করা, উল্লেখিত চলতি অর্থ বছরে 2021-22 নির্ধারিত কোড ওই যে 32,11,109 এ 1,31,16,000 টাকা আছে। মানে ওই কোডে যারা বললাম যে এবার আসেন তারা 3 বার কিন্তু আবেদন করছে। 20 সালে তারা এই বকেয়া বেতন এবং মামলা করছে, 20 সালে বকেয়া বেতন আদায়ের জন্য, এবং তারা চাকরিতে স্থায়ীর জন্য কিন্তু তারা মামলা করছে, এবং এই মামলা করার সত্ত্বেও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। বলছে তারা এই যে বললাম তাদের ওই কোডে বরাদ্দ আছে 1,31,16,000 টাকা কিন্তু তাদের ওই কোডে বরাদ্দ আছে, কিন্তু এটা হচ্ছে 21 সালে তারা করার বরাদ্দ থাকা সত্ত্বেও তাদেরকে এই যে আবেদনগুলো করছে 22 সালে জানিয়ে দিয়েছে অর্থ বছরে কোনো বরাদ্দ না দেয় তাদের
বকেয়া বেতন যেটা আছে সেই বেতন আর দেয়া সম্ভব হচ্ছে না, মানে তারা দিবে না। তাহলে এখানে দেখেন কে কার প্রতিনিধি, অতিরিক্ত সচিব প্রশাসনের। দেখুন এবার বুঝেন 1,32,16,00,000 টাকা তাদের ফান্ডে বরাদ্দ থাকা সত্ত্বেও তাদেরকে বেতন দেয়া হচ্ছে না, 21 মাসের বকেয়া বেতন। এবার বলেন এই যে তাদের যে 1,32,16,00,000 টাকা, এই টাকাগুলো কোথায় গেল? বাজেটের যে বরাদ্দের যে টাকাগুলো, সেই টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো কে হরণ করলো? নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট আছে এর সাথে, তার সাথে ওই কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসেস যারা ছিল তারা তো আছেই। প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওই সচিব থেকে শুরু করে উপসচিব সকলে এই টাকার ভাগ পাইছে, অবশ্যই পাইছে। আউটসোর্সিং কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের তাদের টাকা, সেই টাকা এই সিকিউরিটি সার্ভিসেস মানে ঠিকাদার, কালকে আপনারা যে ঠিকাদার ধরলেন, ওই ঠিকাদারের দালালরা, প্রশাসনের লোক এবং আপনাদের ওই যে প্রতিষ্ঠানের যে সকল সচিব মহোদয়রা আছে তারা চেটে পুটে খেয়ে ফেলেছে। ওকে ফাইন, এবার গেল এই প্রশ্ন। এবার আসেন আরো দুর্নীতির কোন পর্যায়ে এই অধিদপ্তর চলে গেছে সেটার প্রমাণ আরো দেই। 2020 সালের 9 জানুয়ারিতে তারা মামলা করে, পূর্ণ হচ্ছে 1290-210 প্রবেশনের কার্যালয় কোডের অধীনে পরিচালিত 48টি প্রবেশনের কার্যালয় অনুকূলে বিভিন্ন উপকার অর্থ বরাদ্দ ও মজুরি প্রদান, মানে ওই যে তাদের বকেয়া বেতন আদায়ের জন্য এবং তারা বকেয়া বেতন আদায়ের জন্য এবং হচ্ছে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য তারা মামলা করছেন। ডকুমেন্টস কিন্তু এখানে আছে, স্ক্রিনে দেওয়া আছে, মার্ক করা, সেটা দেখেন। জানুয়ারি মাসে 2020 সালের জানুয়ারি মাসে তখন তারা মামলা করে, এই মামলা কিন্তু কোর্টে চলতে থাকে, চলমান এই মামলার কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মামলার যে পাতাগুলো, এগুলা কিন্তু আছে আপনার এই মামলা 2020 সালে শুরু হয়ে মামলা গড়াতে 2024 সালে এসে তারা মামলার রায় পায়। 24 সালের জুন মাসের 3 তারিখে, দেখুন জুন মাসের 3 তারিখে তাদের এই মামলার বিভিন্ন ধরনের শুনানি কিন্তু তাদের হয়। এই যে দেখেন বিভিন্ন ধরনের শুনানি কিন্তু তাদের হয়, স্ক্রিনেও দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে আছে, এগুলো তো সব ইংলিশে লেখা, আমি আপনাদেরকে গুগল ট্রান্সলেট করে সব কিন্তু স্ক্রিনে দিচ্ছি। আপনারা যদি দেখতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটি স্টপ করে জুম দিয়ে অবশ্যই দেখে নিবেন। এখানে তো সব ইংলিশে, হ্যাঁ এখানে সব ইংলিশে, কিন্তু এই ইংলিশের গুগল ট্রান্সলেট বাংলা কিন্তু স্ক্রিনে আছে, আপনারা সবাই দেখে নিবেন যারা যারা দেখতে ইচ্ছুক। এখন আসেন 2024 সালের জুন মাসের 3 তারিখে তাদের এই মামলাগুলো বারবার শুনানো হয়, আদালতে রিট পিটিশন করা হয়। তারপর হচ্ছে রিট পিটিশন দেখেন জুন মাসের 3 তারিখে শুনানো হয়, 13 জুন তাদের রিট পিটিশনে দেখেন মহামান্য বাংলাদেশ, স্ক্রিনে দেওয়া আছে দেখুন, আপনার মার্কিং করা আছে, মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর কত 3253/2020, মানে 2020 সালের সেই মামলার রায় এই হচ্ছে 24 সালের জুন মাসের 13 তারিখে এই রায়ের আদেশ বিষয়ে ব্যবস্থা গ্রহণ। তারপর দেখেন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর 3253/20 এর রায়ের আদেশ কপি এর সাথে প্রেরণ করা হলো। তার মানে তারা হচ্ছে এই যে 13 তারিখে এই রিট পিটিশনের দায়ের রায় তারা দিয়ে দেয়। তারপর হচ্ছে অগাস্ট মাসের 19 তারিখ সেই যে রিট পিটিশন করা হয় তার রায়ের কপি কিন্তু দিয়ে দেওয়া হয় মহামান্য, এখানে কিন্তু আছে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর 3253/20 সালের মামলার রায় সংক্রান্ত। তারা 2024 সালের আগস্ট মাসের 19 তারিখে এই রায় দেয়া হয়। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে দায়েরকৃত যে রিট পিটিশন করা হয় তার 3253 নম্বর 2020 সালের গত 6/3/24, তার মানে হচ্ছে ওই যে জুন মাসের 3 তারিখে নিম্নরূপ আদেশ প্রদান করা হয়, নিম্ন আদালতে সেই আদেশ দেয়। তারপর হচ্ছে এটা হাইকোর্ট থেকে রিট পিটিশনের আবার হচ্ছে সেই মামলার রায় তারা দেয়। এখানে কিন্তু দেখেন স্পষ্ট লেখা আছে ইংলিশে, আমি এটাকে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া আছে, গুগল ট্রান্সলেট করে আপনাদেরকে বলছি। এর বাংলা অর্থ হলো ওই প্রতিষ্ঠানকে বলে যে আপনারা যদি এত এত তারিখের নিয়োগের একটি বিজ্ঞাপন প্রকাশ করে থাকেন
তাহলে আপনারা এই যে প্রতিষ্ঠানে যেই যারা এই আউটসোর্সিং এ কর্মরত আছেন তাদেরকে বয়স শিথিল করে প্রতিষ্ঠানে আপনারা নিয়োগ করতে পারেন, কোনো বাধা নেই এবং খরচেরও কোনো বাধা নেই, খরচ করতে কোনো বাধা নেই। এটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা চাইলে গুগল ট্রান্সলেট করে নিতে পারেন, আমার কাছে ইংলিশ কপিটাও আছে, সেটাও নিতে পারেন। তারপর দেখেন এখানে কি আছে, 2 নম্বর লেখা, বর্ণিত অবস্থায় মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর আওতাধীন আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের বিজ্ঞপ্তি জারি করা হলো। হ্যাঁ, নির্বাচিত সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক উক্ত 23 জন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অনুযায়ী নিয়োগ করার সুপারিশ করা যেতে পারে। তার মানে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, ওই আউটসোর্সিং যে কর্মচারী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদেরকে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেই পদের যোগ্য সেই পদে তাদেরকে নিয়োগ করা যেতে পারে এবং নিয়োগের জন্য আদালত রায় দেয়। তারপর হচ্ছে যাদের বয়স চলে গেছে, বয়স শিথিল করেও কিন্তু তাদেরকে নিয়োগের জন্য রায় দেয়। এখন দেখেন, পরিচালক প্রশাসন ও অর্থ সমাজসেবা অধিদপ্তর 19/9/2024 সাইন করেছেন কে দেখেন, মোস্তফা মাহমুদ সরোয়ার, উপপরিচালক প্রশাসন। এখন আপনারা বলেন যে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই সকল আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা কোথায় যাবে? তাদের বকেয়া বেতন 21 মাসের তাদের বাজেট ছিল পর্যাপ্ত 1,32,16,000 টাকা থাকা সত্ত্বেও তাদেরকে বলে তাদের কোনো বরাদ্দ না থাকায় বেতন বোনাস দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সরকার থেকে তো বাজেট তারা ঠিকই এনেছে, ওই কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসেস এই বাজেটটা কোথায় গেল? অবশ্যই কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসেস একাই টাকাটা ভোগ করে নাই, এই টাকাটা ওই অর্থ মন্ত্রণালয় থেকে ওই সমাজসেবা অধিদপ্তরের অর্থ প্রশাসনে যায়, অর্থ প্রশাসন থেকে অর্থ ছাড় দিলে তারপর কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসের হাতে যায়। হ্যাঁ, তাহলে যেহেতু তাদেরকে বেতনই দেওয়া হয় না 21 মাসের বকেয়া বেতন, তার মানে হচ্ছে ওই সমাজসেবা অধিদপ্তরের অর্থ প্রশাসন থেকে বেতনটা কি ছাড়বে? কখনোই না। অবশ্যই এখানে ভাগ বাটোয়ারা হয়েছে, সেই ভাগ বাটোয়ারা কারা পেয়েছে? সেই ভাগ বাটোয়ারা অবশ্যই কৃষ্ণা সিকিউরিটি সার্ভিসেস কিছু পেয়েছে, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কিছু পেয়েছে, যারা নিয়োগ দিচ্ছেন তারা পেয়েছে। আদালতের রায় থাকা সত্ত্বেও তাদেরকে বয়স শিথিল করে বকেয়া বেতন পরিশোধ এবং নিয়োগের জন্য আদালতের চিঠি রায় দেওয়া হয়, সেই রায়ও তারা অবমাননা করে। তার মানে এখন কি তাদেরকে হাতকড়া পরাতে হবে এই আদালতের রায়। এখন দেখেন, হাইকোর্টের রায় যারা অমান্য করে তারা কতটা পাওয়ারফুল আপনারা বুঝেন। তারা হাইকোর্টের রায় অমান্য করার ক্ষমতা তারা রাখে, তাহলে সাধারণ আউটসোর্সিং কর্মচারী সেখানে তাদের সাথে লড়ার কি কোনো ক্ষমতা আছে? নাই। এখন আপনারা বলেন যে বাংলাদেশে এই রকম বৈষম্য আর কত হবে, যেখানে খুদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর, মানে সমাজে যত সেবামূলক কাজ আছে তারা করে থাকে, তারা সেবা দিবে। তাহলে তাদের এখানে অকল্যাণ ধরনের কাজ হয়, তারা কি সেবা দিবে? আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি? এরকম বৈষম্য আমরা চাই না। আমরা চাই ওই যে যাদেরকে রায় দিয়েছে 2024 সালের অগস্ট মাসের 19 তারিখে হাইকোর্ট তাদেরকে রায় দিয়েছে, তাদেরকে বয়স শিথিল করে ওই সমাজসেবা প্রতিষ্ঠানে ওই অধিদপ্তরে তাদেরকে নিয়োগ করা হোক। এবং একই সাথে যারা এই যে তাদের 1,32,16,000 টাকা যারা হরণ করেছেন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি সার্ভিসেস, তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে দুদকের মামলা দেওয়া হোক, তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক। আমরা এটাই চাই। এবং মানবতার জীবনযাপন যারা করছেন তাদেরকে যেন এই স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে তাদের স্ব গ্রেড অনুযায়ী তাদেরকে রাজস্ব খাতে নেওয়া হোক, আমরা এটাই চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি মেহেদী হাসান, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর নিত্য নতুন আপডেটগুলো পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন। আর এই যে ইউটিউব চ্যানেল, এই ভিডিওটা এখানে আপলোড হবে, সাবস্ক্রাইব করে দিবেন।